কিশোর কিশোরীদের মধ্যে বন্ধুত্ব হবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, ঘুরতে যাবে, সিনেমা দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকাল মোবাইল ফোন নিয়ে এর ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে, এমনকি টাকা পয়সা নিয়েও নানা রকম অপরাধের ঘটনা আমাদের চোখের সামনে আসছে। আমি মণিময় আজ আপনাদের সামনে একটি কিশোর অপরাধের ঘটনার অন্তর্তদন্ত তুলে ধরব। কৃষ্ণনগরের পিয়নপাড়ার দেবাশিস, অমিত ও শুভ তিনজনই বন্ধু। এই তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু কিভাবে জড়িয়ে পড়ল অপরাধে, তাই নিয়েই আজকের ক্রাইম ইয়ার্ড, বন্ধুত্বের তিন পাত্রী। আশিস বাবু কলকাতা শহরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সকাল বেলাতে কৃষ্ণনগর থেকে চলে যান কলকাতায় চাকরি করতে, এরপর রাতের বেলায় ফিরে আসেন। মাত্র কয়েক ঘন্টার জন্য তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসেন তার স্ত্রী ছেলে মেয়েদের দেখার জন্য। তারা যাতে ভালো থাকে, তারা যাতে সুখে থাকে, সেটাই আশিস বাবুর একমাত্র আশা। আর সেই আশাতেই সারা জীবন বুক বেঁধে রয়েছেন তিনি। আসলে তিনি চেয়েছেন যে তাদের একমাত্র ছেলে মেয়ে যাতে অন্তত তাদের দেখতে পারে। রাতের বেলা বাড়ি ফিরে ছেলে মেয়েদের মুখ দেখার জন্যই আশিসবাবু কলকাতা শহর থেকে কাজ সেরে বাড়ি ফিরে আসতেন এই কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে কলকাতা দূরত্ব প্রায় 120 কিলোমিটার। যাওয়া ও আসা নিয়ে প্রায় 250 কিলোমিটার প্রতিদিন ধকল সহ্য করে শুধুমাত্র পরিবারকে প্রতিষ্ঠিত করতে আশিসবাবু প্রাণপাত করতেন। বছরের পর বছর পরিশ্রম করতে করতে হঠাৎই একদিন যবনিকা পতন ঘটল। না, আর তাকে সকালবেলা উঠে কলকাতার অফিসে আসা, ঘরে ফেরা কিছুই করতে হবে না। চাকরি করছেন আশিসবাবু। চাকরি করতে করতে তার সংসার জীবনটাও চলে যাচ্ছিল। হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তিনি। মৃত্যু হলো আশিসবাবু। সেটা 6 বছর হলো। 6 বছর আগে আশিসবাবুর মৃত্যু হয়েছে। তখন ঝিমলি দেবী একা। তার একমাত্র ছেলে আর একমাত্র মেয়েকে কিভাবে মানুষ করতে হয় বুকে আগলে সেই ছেলে মেয়েদের মানুষ করার জন্য আশায় বুক বেঁধেছেন তিনি। আসলে তিনি চেয়েছেন যে যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই কারণে একটা কাজের খোঁজ করছিলেন ঝিমলি দেবী। কাজ জুটে গেল তার। এই কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিং হোমে সেখানে তিনি কাজ দিলেন এবং সকালবেলায় তিনি বেরিয়ে যেতেন কাজে, ফিরতেন সন্ধ্যের পরে। তখন ছেলে মেয়েরা একা বাড়িতে, তারাই পড়াশোনা করছে এবং ফিরে এসে দেখছে ছেলে মেয়েরা পড়ছে। এই বাকে দেখতে পেয়ে আদরে অনেকটা বিগলিত হয়ে যেত এই দেবাশিস এবং দেবলীনা। আসলে মায়ের কাছে কিছু চাওয়া, কিছু পাওয়া, সেটাই বোধহয় ভালোবাসার একটা অন্ধ অর্থাৎ গন্ধ জুগিয়েছিল। যে ভালোবাসায় আকৃষ্ট হয়ে দেবাশিস এবং দেবলীনা মায়ের কাছে এসে জড়িত হতো তার মাকে। এইভাবেই চলে যাচ্ছিল তাদের জীবন। 6 বছর আগে আশিসবাবু মারা যাবার সময় দেবাশিস ও তার দিদি দেবলীনা নিতান্তই ছোট ছিল। ছোট্ট 2 সন্তানকে নিয়ে ঝিমলি দেবী সংসারের হাল ধরলেন। খুবই ছিমচাম বাড়ি, সাধারণ মধ্যবিত্ত পাড়ায় ঝিমলি দেবীর ছেলে দেবাশিস বন্ধু সংসর্গে অভ্যস্ত হয়। দেবাশিস পড়াশোনা নিয়ে থাকলেও খোলামেলা স্বভাবের জন্য ওর অনেক বন্ধু ছিল। দেবাশিস এই কৃষ্ণনগরের দেবনাথ হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। তার দিদি দেবলীনা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। দেবাশিস ভালো ছাত্র, পড়াশোনা করে, কিন্তু তার একটা বন্ধু সংসর্গ যেন ক্রমশ তাকে গ্রাস করেছিল। ভালো বন্ধু ছিল তার, এই অঞ্চলে প্রচুর বন্ধুদের সাথে দেবাশিস মেলামেশা করত। কিন্তু ইদানিং দেবাশিসের 2 বন্ধু হয়েছিল, একজন অমিত আর একজন শুভ। আসলে শুভ দাস এবং অমিত রায় এরা বন্ধুত্ব হয়েছিল কোচিং সেন্টারে গিয়ে। দেবাশিস যে কোচিং সেন্টারে পড়তো সেখানে গিয়েই শুভর সঙ্গে অমিতের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়। অথচ এই পিয়নপাড়াতে দেবাশিসের যারা বন্ধু ছিল, যাদের সঙ্গে মাঠে সারা দিন খেলতো, বিকেলবেলায় স্কুল থেকে ফিরে এসে খেলতো, খেলে এসে কোচিংয়ে যেত,
সে বিকেল বেলার সময়টা যে বন্ধুরা তার সঙ্গে ছিল তারা কোথায় যেন হারিয়ে গেছে। তারা আজ আর নেই। আজ দেবাশিসের নতুন বন্ধু হয়েছে, তার বন্ধু হয়েছে শুভ আর অমিত। অমিত রায় ও শুভ দাস দেবাশিসের বন্ধু হয় কোচিং সেন্টার মারফত। ক্লাস 9-এর ছাত্র দেবাশিস কি বন্ধু সংসর্গে মদের ফুর্তিতে আসক্ত হয়েছিল? দেবাশিসের মা ঝিমলি দেবী কি বলছেন? বন্ধু শুভ দাস আর অমিত রায়, এদের সঙ্গে পরিচয় ছিল রোড স্টেশনে কোচিং সেন্টারে। গত বছর ক্লাস 9 আমার ছেলে এবছর ফেল করেছে। গত বছর ক্লাস 9-এ ওখানে সেন্টার বললো কোচিং সেন্টারে দাও, আর আমার সত্যি কথা আর্থিক আয় বেশি ভালো না বলে আমি কোচিং সেন্টারেই দিয়েছিল। ওখানে গিয়ে ওদের বন্ধুত্ব, এই যে বন্ধুত্ব এরকমভাবে যায়। ওরা বললো এগরোল কিনে নিয়ে গিয়ে খেয়েছি, ফুচকা খেয়েছি, চুরমুর খেয়েছি, এইসব বললো খেয়েছি। এখন যা খবর কাগজে লটাচ্ছে, এখন সেই সব তো আমার ছেলের কোনোদিন দেখিনি। না, আমি এটা বিশ্বাস করি না, কারণ আমার ছেলে রাত্রেবেলা যখনই যা করুক, আমার ছেলে আমার সন্ধেবেলায় ঘরে ঢুকে আমার কোলেই থাকে। আমি এখানে বসে থাকি, আমার মেয়ে থাকে, আমার ছেলে থাকে, একই জায়গায় থাকি। আমরা যদি ও যদি খায় তাহলে আমরা গন্ধ তো পাবো, ওইসব আমরা কোনোদিন পাইনি, তাহলে সেটা কি করে বিশ্বাস করবো যে ওইসব খায়? দেবাশিস তখন বাড়িতে তখন মা নেই, দিদি রয়েছে, দিদির সঙ্গে কথা বলছে, জেঠু জেঠিমা তাদের সাথে গল্প করছিল। হঠাৎই দেবাশিস বেরিয়ে আসে বাড়ির বাইরে, দেখে শুভ দাঁড়িয়ে আছে অমিত। তারা দেবাশিসকে ডাকতে এসেছে। সেই ডাকে সাড়া দিয়েছিল দেবাশিস। সেই সময় বিকেল 3:30 নাগাদ দেবাশিস বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল একেবারে হেলিপ্যাডের মাঠে। 9 ফেব্রুয়ারি বিকেল 3টের সময় অমিত ও শুভর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে হেলিপ্যাডের মাঠে যায়। এই সেই হেলিপ্যাডের মাঠ। এখানেই বাড়ি থেকে বেরিয়ে দেবাশিসকে নিয়ে আসে দুই বন্ধু। বড়সড় হেলিপ্যাডের মাঠে দিন দুপুরে কোন প্রয়োজন ছিল শুভ ও অমিতের? ওদের এক ডাকে চলে আসার মধ্যেই প্রমাণ হয় দেবাশিস কতটা ভালোবাসত দুই বন্ধুকে। অমিত রায় বাড়ির অবস্থা ততটা সচ্ছল নয়, কিন্তু শুভদের অবস্থা বেশ সচ্ছল। বাড়ির জানলা দিয়ে ওনারা কথা বলেন। অদ্ভুত, কেন, কোন কাণ্ডের জেরে এমন পরিস্থিতি? বাড়ি থেকে বেরিয়ে ফিরেছিল দেবাশিস, নাকি নিরুদ্দেশ হয়ে যায়? ওরা 3টের সময় এসেছিল ডাকতে ওকে, ওই বন্ধু দুটো অমিত আর শুভ এসে ডেকে নিয়ে গেল। তো বললো যাচ্ছি এরকম বলে ওরা চলে গেল। দিয়ে তখন বাজে 4টে, ও ঘরে ছিল, আমার ফোন নিয়ে গেম খেলছিল। দিয়ে এলো 4টের সময় একবার বেরোলো, টুক করে বেরিয়ে 2 মিনিটের মধ্যে আবার ঘুরে চলে এলো। দিয়ে তখন যে মা বললো যে বাজার থেকে এইগুলো আনতে হবে, তো বললো আমি আসছি আধ ঘন্টা। দিয়ে এরকম বলে নিয়ে বেরোলো। সেই যে 4:10-15 নাগাদ বেরিয়েছে, তারপরে আর আসেনি। শুভর পরিবারের কাছে জিজ্ঞাসা করাতে ওরা কোনো সময় দরজা খুলে কথা বলেনি, ওরা গ্রিলের ভেতর থেকেই কথা বলতো। আমাকে বলার মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম দেবাশিসের সঙ্গে তো দেখা হয়েছিল? বললো হ্যাঁ দেখা হয়েছিল কাকিমা, বিকাল 11:30 ও বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় দেখা হয়েছে। আমি বললাম চল একটু ঘুরে আসি। দিয়ে আমরা হেলিপ্যাডের দিকে গেলাম, গিয়ে ঘুরে আসলাম। ওর বাড়ি থেকে বলছে কটায় ঢুকেছিস বাড়িতে? একবার বলছে 6:45, একবার বলছে 6টা, একবার বলছে 6:30, কোনো টাইমের ঠিক বলছে না। তারপর আমাদের মনে খানিকটা ইয়ে ছিল যে পরের দিন আবার গিয়েছি ওর বাড়িতে, ওই একই কথা, কিন্তু ওরা গ্রিল খুলে বাইরে কেউ বেরোয়নি। গত 9 তারিখ এই শুভ এবং অমিত গিয়েছিল দেবাশিসকে ডাকতে। তারা তাদের ডেকে নিয়ে এসেছিল এই হেলিপ্যাডে, অর্থাৎ কৃষ্ণনগরের যে দূরে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাড গ্রাউন্ডে নিয়ে এসেছিল। 9 ফেব্রুয়ারি দুপুর 3টে থেকে 4টের মধ্যে দেবাশিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু অমিত ও শুভ। দেবাশিস তার সাইকেলটা নিয়ে তাদের দুজনের সঙ্গেও বেরিয়ে যায়। কেউ কাউকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে তার ওপরে আইনত দায় বর্তায় বাড়িতে ফেরত নিয়ে আসা। কিন্তু দেবাশিস 9 সেপ্টেম্বর রাতে তো ফেরেনি, তাহলে সে কি নিরুদ্দেশ হয়ে গেল? জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। অমিত, শুভ ও দেবাশিসের মধ্যে শুভ লেখাপড়া ছেড়ে দিয়েছে। অমিত ও দেবাশিস একসময় পড়াশুনোয় ভালো ছিল, কিন্তু ইদানিং তাতে ভাটার টান। পড়াশুনো বাদ রেখে ওদের মাথায় কি ঘুরপাক খেত?
শুভ আবার কম্পিউটার গেমে খুবই দক্ষ। তো শুভ দেবাশিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার পর কি গেম হয়েছিল সেটাই এবার দেখব। হেলিপ্যাডে গিয়ে প্রায়ই বসে ওরা, মানে ফুচকা খায়, এই করে, কথা বলে, তারপরে সাইকেল নিয়ে স্ট্যান্ড ফান্ড হ্যান ত্যান করে, কোর্টও নিয়ে ঠিক এরকম ঢুকে পড়ে। আর সেদিনকেও বেরিয়েছেন জানি খেলে টেলে ঢুকে পড়বে। তারপর থেকে তো ওরকম যখন 9টা বেজে গেলো, 8টা 9টা, তখন মা খুঁজতে বেরিয়ে গেল। তারপর তো পেলো না, তো পেলোই না। তারপর লাস্ট 3টের সময় থানায় গিয়েছিলো, তখন ডায়েরি নেয়নি। তারপর রাত্রি 3টে তখন বলে এরকম এখন ডায়েরি করা মানে মনকে সান্ত্বনা দেওয়া, তাছাড়া আর কিছুই না, পুলিশ বলেছিল। তারপরের দিনকে আমি, জেঠু আর আমার মাসি সবাই মিলে গেলাম আবার ডায়েরি করতে। তখন এফআইআর নিয়েছিল একটা। কৃষ্ণনগর থানার দ্বিতীয়বারের চেষ্টায় এফআইআর নেয় দেবলীনাদের কাছ থেকে। দেবাশিসের বাড়ি তখনও জানে না কি হয়েছে দেবাশিসের। বাড়ি থেকে বেরোনোর সময় সাইকেল নিয়ে বেরিয়ে যায় দেবাশিস। হেলিপ্যাড গ্রাউন্ডে সাইকেল চালাতো সে, কিন্তু রাতের দিকেও বাড়ি থেকে ফেরেনি দেবাশিস। তার 2 বন্ধু যারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, তারাও তাকে বাড়িতে তখনও নিয়ে আসেনি। বাড়ি কি আদৌ কোনোদিন আর ফিরবে দেবাশিস? দেবাশিসকে ডেকে নিয়ে এসেছিল শুভ আর অমিত। নিয়ে এসেছিল হেলিপ্যাড গ্রাউন্ডে 9 ফেব্রুয়ারি বিকেল বেলায়। এরপর দেবাশিসের দেহ পাওয়া গেল এইখানে, অর্থাৎ হেলিপ্যাড গ্রাউন্ডের ঠিক পেছনে ঝোপের দ্বারে এইখানে মাটির মধ্যে পোতা ছিল দেবাশিসের দেহ। দেবাশিসকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলেছে এই অমিত এবং শুভ। কারণ কোনো ব্যক্তিগত শত্রুতা। শোনা যাচ্ছে যে দেবাশিস নাকি এই শুভকে 150 টাকা ধার দিয়েছিল, সেই টাকা ফেরত দেয়নি শুভ, আর সেই টাকা নিয়ে নাকি যত গন্ডগোল। সত্যি কি তাই? মাত্র 150 টাকার জন্য একজন আরেকজনকে খুন করবে? এ কি দিনকাল পড়ল! 150 টাকার জন্য, ঝামেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, নাকি কোনো ত্রিকোণ বা চতুষ্কোণ প্রেমের গল্প? আর যাই হোক, কিশোর অপরাধের এমন ঘটনা যে নজিরবিহীন তার বলার অপেক্ষা রাখে না। দেবাশিস খুনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে অমিতকে। গরিব বাড়ির ছেলেকে কত কষ্ট করেই না লেখাপড়া শিখিয়েছে অমিত রায়ের বাবা ও মা। এরকম খুনের ঘটনায় তাকে কি ফাঁসানো হয়েছে? কৃষ্ণনগরের নবদ্বীপ মোড়, সেই নবদ্বীপ মোড়ে এক চিলতে ঘর রাজন রায়ের। রোজ আনা রোজ খাওয়া মানুষ রাজন রায়, তার স্ত্রী রূপা রায়, তাদের একমাত্র ছেলে অমিত। অনেক স্বপ্ন বাবা মায়ের, ছেলেকে মানুষ করবে। যেটুকু রোজগার হয় সেইখান থেকেই যে একটুখানি বাঁচিয়ে ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছেন রাজন। অমিত আসলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও পরিবারের একমাত্র আশা সে, পরিবারের একমাত্র দ্বীপ সে। কারণ তার পরিবার চায়, অর্থাৎ রাজন রায় এবং রূপা রায় চান তাদের একমাত্র ছেলে যেন মানুষ হয়। সেই অমিত মিশে গিয়েছিল এমন একজনের সঙ্গে, শুভ দাস, যে শুভ পড়াশোনা বন্ধ করে দিয়েছিল বছর 2 আগে। সেই শুভর সঙ্গে মিশে, শুভর পাল্লায় পড়ে, শুভর প্রলোভনে পড়ে অমিত আজ জেলে। আমার ছেলে পুরো নির্দোষ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসালো? ওই যে শুভ কি রায় যেন ওদের, শুভ দাস। হ্যাঁ, ও আমার বাচ্চার নির্বোধ ছেলেকে পেয়ে ভয় পেয়ে ওকে ভয়ে ওই কাজ করিয়েছে। আমরা এক মিনিটে বিশ্বাস করি না যে আমার ওই সাদা সিধা ছেলে ওই কাজ করতে পারে। সম্পূর্ণ ওকে ভয় দেখে ওই কাজ করিয়েছে, বুঝছেন? আর কি বলবো, আমি মেয়ের গা ছুঁই বলছি, আমার ছেলের মতো এপারে কোনো একটা ছেলেই নেই এরকম। আপনি সারা পাড়ার লোককে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, 9-এ পড়ে ডনবাক্সি স্কুলে। আমি গরিব মানুষ, তাও এই বিড়ি বেঁধে আমি একটা ভালো স্কুলে ভর্তি করেছি আমার ছেলেকে। কত কষ্ট করে পড়াশোনা করিয়েছি, আর সেই ছেলে আজ এই কাজ করেছে। অমিতের বাড়ি থেকে এবার শুভ দাসের বাড়ি। শুভ লেখাপড়াকে গুড বাই করে দেওয়ার পর
তার বাবা একটি জেরক্সের দোকান করে দেয়। রেল লাইনের ধারে এই সেই জেরক্সের দোকান এখন বন্ধ। সেখানে একসময় বসতো আড্ডা। দেবাশিস ও অমিতও থাকতো সেই আড্ডায়। অমিতের মার মতো শুভর বাবাও বলছেন শুভকে ফাঁসানো হয়েছে। বাবা নিত্য দাস কেবিলের ব্যবসা করে, ছেলে পড়াশোনা করছিল, নবম শ্রেণীতে পড়তে পড়তেই পড়া ছেড়ে দিয়েছিল শুভ। এরপর তার বাবা একটা দোকান করে দিয়েছিল, একটা জেরক্সের দোকান, সেই দোকানেই বসতো। শুভর পরিবার তারা বলছে অমিত এবং দেবাশিস তারা এই বাড়িতেই আসতো, অর্থাৎ এই দোকানে এসে সবসময় আড্ডা দিত। শুভ গেম খেলতে ভালোবাসত। এখানেও কি তাহলে কোনো গেম খেলেছিল দেবাশিসের সঙ্গে? এটা আমি কিছুই বলতে পারছি না। আমার মনে হচ্ছে ওকে কোনো ফাঁসানো হচ্ছে, আর কিছু কোনো কারণ আছে এর মধ্যে, আমি কিছু বলতে পারছি না, এর বেশি কিছু বলতে পারছি না। কারণটা কি? আমি তো নিজেই জানি না। দেবাশিস কি এখানে এসছে আপনার বাড়িতে? এসছে কখনো? আসতাম, কিন্তু বন্ধু করে বেড়াতো। 3 বন্ধু একসাথে ঘুরে বেড়াতো। তোদের সমস্যাটা কোথায় হলো? বলতে পারছি না। বলতেই পারছেন না শুভর বাবা কি হয়েছে। ওদিকে শুভর দিদি বলছেন শুভ নাকি আরশোলা মারতে ভয় পায়। ভাই যে কম্পিউটার গেম খেলতে খেলতে লায়েক হয়ে গেছে তা হয়তো খেয়ালই রাখেনি শুভর পরিবার। এমনটাই হয়। তবে আর্থিক সচ্ছল শুভ যে এই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত তা তদন্তের পরই জানা যাবে। কৃষ্ণনগর থানা গ্রেপ্তার করেছে শুভ দাসকেও। ভাই বিশ্বাস করবেন না, একটা ইঁদুর টিকটিকি মারতে গেলেও ভয় পায়। সে নাকি ওই কাজটা করতে পারে, এটা আমরা বিশ্বাস করতে পারি। কারণ ও সবসময় দোকান বাড়ির ভিতরে বাড়িতে সারাদিন গেম খেলে। অল টাইম ওর মাথাটা এত সুন্দর গেমের যে ওই গেম কেউ খেলতে পারবে না। ওই দোকানে গেম খেলবে, নাহলে ঘরের মধ্যে মা ওকে বলতে বলতে ঘর থেকে বের করতে পারে না। সেই ছেলে নাকি চলে গেছে ওখানে মার। শুধু তাই নয়, এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী এই যে মাটি যেখানে দেবাশিসের দেহ পুঁতে রাখা হয়েছিল, এই মাটি খোঁড়া হয়েছিল অন্তত দিন 3 আগে, অর্থাৎ পরিকল্পনা হয়েছিল অনেক আগেই। সরস্বতী পুজোর দিন যেটা বলেছে না, যে সরস্বতী পুজোর দিন গর্ত করেছে, প্ল্যান করেছে, কিন্তু সরস্বতী পুজোর দিনও সেদিনকে ওর জামাইবাবুর সঙ্গে গাড়িতে করে ঘুরতে গেছে, কিন্তু ওই দিনকেও গর্ত করে। তাহলে এই কথাগুলো তুলে ধরছে কিছুর জন্য, এসব অনেক কথা তুলে ধরেছে সে। 9 তারিখে দেবাশিসকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, ডেকে নিয়ে আসা হয়েছিল এইখানে। এরপর মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করা হয়েছিল। কোথা থেকে পেল কাঁচের বোতল? তাও কি আগে থেকে মজুত করা ছিল? এই যে গর্ত আগে থেকে খুঁড়ে রাখা হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ প্ল্যান মাফিক, অর্থাৎ শুভ এবং অমিত প্ল্যান করেছিল, যে পরিকল্পনা করেছিল যে দেবাশিসকে তারা খুন করবে। কোন বিষয় থেকে? একজন ছাত্র, তারা যারা সমবয়সী, হয়তো শুভর বয়স বছর যে বেশি হবে, এই বয়সের বন্ধুরা কি করে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে? কি করে দেবাশিসকে তারা খুন করলো? সেই প্রশ্নই আজ উঠছে। কারণ দেখা যাচ্ছে শুভ এবং অমিত, তাদের মধ্যে 1 বছরের ফারাক রয়েছে। দেবাশিসের সঙ্গে সেই বয়সের ফারাক রয়েছে শুভর। তাহলেও তারা যেহেতু একই ক্লাসে পড়তো, কোচিংয়ে পড়তো, সেইখান থেকে বন্ধুত্ব, তাহলে কি এমন ঘটেছিল? নবম শ্রেণীতে পড়তে পড়তেই স্কুল ছেড়ে দিয়েছিল দেবাশিস ভৌমিক। দেবাশিসের 2 বন্ধু শুভ দাস এবং অমিত রায়, তারা খুন করেছে দেবাশিসকে। কেন খুন? আসলে পুলিশ সুপার যেটা বলছেন যে দেবাশিস নাকি পয়সা পেত, অর্থাৎ 150 টাকা ধার নিয়েছিল শুভ দেবাশিসের কাছ থেকে। সত্যি কি তাই? তাই যদি হয়ে থাকে, সেই টাকা চেয়েছিল দেবাশিস, আর সেই টাকা চেয়েছিল সকলের সামনে। তাতেই নাকি মনে খুব একটা লেগে গিয়েছিল তার। মনে লাগার কারণেই সে প্রতিহিংসা নেওয়ার জন্য খুন করার পরিকল্পনা করেছিল দেবাশিসকে। সেই মতো দেবাশিসকে খুন করে শুভ আর অমিত। আসলে অমিত একজন গরিব পরিবারের ছেলে, নবম শ্রেণীর ছাত্র, ডন বস্কো স্কুলের। সেই অমিত প্রলোভনে পড়ে গিয়েছিল শুভর। আসলে শুভ তাকে বলেছিল একটা মোবাইল ফোন দেবে, 10,000 টাকার মোবাইল ফোন। এই 10,000 টাকা দেবেন মোবাইল ফোন হাতে পেয়ে সে হয়তো বেশ আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। সেই আশাতেই শুভর সঙ্গে সে মিলে গিয়েছিল এবং শুভর সঙ্গে মিলে গিয়ে খুন করেছিল দেবাশিসকে। মাত্র 150 টাকার জন্য খুন? খুন কি এখন কম্পিউটার গেমের মতোই জলভার? কিশোর বয়সে বন্ধুত্বের মধ্যে কোনো টান, আবেগ, ভালোবাসা, এসব কি সেকেলে হয়ে যাচ্ছে?
পুলিশ বলছে দেবাশিস খুনের আগেই মাটি খুঁড়ে রাখা হয়েছিল এলিপ্যাড গ্রাউন্ডে, অর্থাৎ ঠান্ডা মাথায় দেবাশিসকে খুন করে তারই দুই বন্ধু এখন জুবেইনাল কাস্টাডিতে। দিল্লি নির্ভয়া কাণ্ডেও দেখা গিয়েছিল সবচেয়ে জঘন্য অত্যাচার করেছিল কিশোর অপরাধী। বহু ধর্ষণের ঘটনায় কিশোর অপরাধ মনস্কতা সামনে বেরিয়ে আসছে। কৃষ্ণনগরের ঘটনাও কিশোর অপরাধের দিকই নির্দেশ করছে। তাই উঠতি বয়সের ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখুন, নজর দিন, মূল্যবোধের পাঠ দিন। প্রাইমিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 11টায় আর+ নিউজের পর্দায় নজর রাখুন জঘন্য অপরাধের কিনারা কিভাবে হচ্ছে, তার সন্ধান আমরা দেব। প্রাইমিয়ার এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।